মালিক কোন মালিকগুলার ইমেইলের ভিতরে মেসেজগুলা যাইতেছে। দেখেন, যে পাসপোর্টগুলা 2023 সাল মানে 22 সালের কোটা থেকে 23 সাল 24 সালের কোটা পর্যন্ত যে পাসপোর্টগুলা রিটার্ন পাসপোর্ট নিয়ে আসা হয়েছিল বা স্ক্যান কপি দিয়া এখনো পর্যন্ত যে পাসপোর্টগুলো আটকে আছে, সেই পাসপোর্টগুলা বর্তমান সময়ে মালিকের ইমেইলে এবং পেপুত্রায় কিন্তু অটোমেটিক মেইল যাইতেছে। ওকে, এই মেইলটা মাত্র 7 থেকে 8 দিন একটা গ্রান্টেড থাকে। মানে আজকে মেইল করলে দেখা গেছে আজকে ধরেন 1 তারিখ, পরবর্তী 8 তারিখে যা মেইলটা অটোমেটিক আপনাকে ডাইরেক্ট রিজেক্ট করে দিবে, এই 7 দিনের ভিতরে যদি আপনার মালিক ওইখান থেকে এই ডকুমেন্টগুলো শো না করে। এখন সেইখানে তারা কি বলতেছে দেখেন, এ প্রসঙ্গে যেহেতু আপনি বলেছেন যে কর্মী অনুমোদনের মেয়াদের মধ্যে অবিলম্বে ভিসার জন্য অনুরোধ করেছিলেন, আমরা অনুরোধ করছি যে উপরে উল্লেখিত পদ্ধতিগুলো পুনর্স্থাপন করার জন্য, মানে ওই যে ডকুমেন্টগুলো। ওকে, ডকুমেন্ট একটু আসতেছে, এরপরে দেখেন একই উপায়ে এই ধরনের উস্কানিমূলক কার্যকলাপ প্রদর্শনকারী নথিপত্র জমা দিন যা যা অনুমোদনের 6 মাসের মধ্যে মেয়াদ ব্যবহৃত করার জন্য যথেষ্ট। মানে 6 মাস মেয়াদ থাকতে হবে যে ডকুমেন্টগুলো জমা দিবেন, কারণ আপনি যখন এই ডকুমেন্ট জমা দিবেন ভিসা হইতে আপনার সেই 6 মাস টাইমও কিন্তু লাগতে পারে। এই জন্য বলতেছে ডকুমেন্টের মেয়াদ যেন একটু বেশি থাকে। আচ্ছা, আমরা এখন চলে যাব সেই 4টা পয়েন্ট, যে 4টা ডকুমেন্ট লাগবে। ওকে, ভিডিওটা একটু লং হইতেছে, আমি বুঝতেছি ভিডিওটা একটু লং হইতেছে, আপনারা ধৈর্য ধরে একটু দেখেন ভিডিওটা, না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। এখানে কয়েকটা পয়েন্ট সহ আরো কিছু একটা চ্যাপ্টার ভিতরে কি লেখা দিয়েছে প্যারার ভিতরে, সেটাও কিন্তু পড়ে আপনাদেরকে শোনাইতে হবে, না হলে কিন্তু আগামাতা কিছুই বুঝবেন। আমরা প্রথম এই যে এই একটা চ্যাপ্টার বা একটা প্যারা, এই প্যারাটা আমরা প্রথমে আসি, এরপরে এই যে নিচে দেখেন ছোট্ট করে এই 4টা অপশন আছে, এই 4টা অপশনই আপনাদের সেই ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো কিন্তু জমা করা লাগবে ভাই। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, এটি উপস্থাপনা করা হয়েছে যে 21শে জুন 2022 সালের আইনসভায় ডিক্রি 42 অনুচ্ছেদে 2 অনুচ্ছেদ 4 আগস্ট 2022 তারিখে আইন দ্বারা রূপান্তরিত নাম্বার 73 21শে ডিসেম্বর, মানে এই যে হ্যান তেন তাদের আইনের যে একটা ধারাফারা আছে এগুলো একটু তুলে দিছে। এরপর দেখেন ডিসেম্বর 2021 তারিখের তথাকথিত যখন 25শে জুলাই 1998 তারিখের আইনসভায় ডিক্রি 22 এবং 24 অনুচ্ছেদ উল্লেখিত প্রতিবন্ধকতা সম্পর্কিত তথ্য এবং পরবর্তী সংশোধনী এবং সংযোজনিত অর্জিত হয়নি, মানে তাদের আইনের একটা চ্যাপ্টার প্রথম প্যারার ভিতরে দিয়ে দিছে। আরো একটা প্যারা আছে দেখেন, আইন নাম্বার হতে অনুচ্ছেদ নম্বর হতো, এই অনুচ্ছেদের প্যারামেরা আমরা এখন পড়তেছি না, এই অনুচ্ছেদ বাতিল করে পরবর্তীতে দেখেন কি লিখছে, তাতে বলা হয়েছে যে উপরোক্ত বাধাগুলির পরবর্তী যাচাইকরণের ফলে নূল্যাবস্থা এবং প্রবেশ ভিসা বাতিল করা হবে। এই যে তাদের একটা আইন দিছে, এই আইনের ভিতরে যদি আপনি মাইনা না চলতে পারেন, মাইনা যদি এই ডকুমেন্টগুলা আপনি এম্বাসিতে জমা না করেন, পরবর্তীতে কি বলছে, যাচাই বাছাইকরণের ফলে নূল্যাবস্থা এবং প্রবেশ ভিসা বাতিল করা হবে যদি আপনি আইনটা না মানেন। যদি আপনার নূল্যাবস্থা যদি অরিজিনালও হয়ে থাকে, পরবর্তীতে দেখা গেছে আপনার নূল্যাবস্থাটা রিজেক্ট করবে এই আইনের ভিতরে না থাকলে। তা সত্ত্বেও আমরা আপনাকে জানাচ্ছি যে উপরে উল্লেখিত অনুরোধ ও অনুমোদনের সাথে সম্পর্কিত সালের্নো হেল্প ডেস্কের সদস্যদের বিরোধী মতামত প্রকাশ করা হয়েছিল। নিচে উল্লেখিত নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা বিদ্যমান নেই, নিচে রিপোর্ট করা ডকুমেন্টের অভাব। এই যে এখন মূল পয়েন্টে চলে আসছে, মানে সালের্নো থেকে একটা আইন এখান থেকে তুলে ধরা হয়েছিল যে এই ডকুমেন্টগুলা এই সালের্নো শহরে যারা জমা করা ছিল, এই ডকুমেন্টগুলা অনেকের ক্ষেত্রে দেখা গেছে নাই, ছিল না, জমা করতে পারে নাই। এখন এই ডকুমেন্টগুলা কি 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 শুধু সালের্নো যে যারা জমা করছেন তেমনটা না, অন্যান্য ক্ষেত্রে আছে, কিন্তু এই বিষয়টা এটা কিন্তু সালের্নো শহরের ছিল, তাই এখানে সালের্নো একটা শহর উল্লেখ করে দিছে। 1 নম্বর পয়েন্ট দেখেন, সামাজিক নিরাপত্তা এবং কর পদের নিয়মিত তার স্বপ্রত্যয়ন, ধারা 46 জিপিআর এত, যা নির্ণয়কর্তার কর্মসংস্থান এবং আয়ের ক্ষমতা প্রমাণ করতে সক্ষম নিয়োগকর্তার পরিচয়পত্রের সাথে। আচ্ছা, আপনি যে এই ডকুমেন্টটা জমা করছেন এম্বাসিতে, এই পয়েন্টে 1 নম্বর পয়েন্টে কি বলছে আমি একটু সারসংক্ষেপ বা একটু ভাঙাচুরা বলতেছি। আপনি যখন আপনার ডকুমেন্টটা জমা করলেন, নূল্যাবস্থাটা জমা করলেন, সাথে হয়তোবা আপনি কোনো কর প্রদান, যে মালিকের যে কর প্রদানের একটা ডকুমেন্ট, মালিক যে তার কোম্পানিতে কাজ করাবে, সেই তার একটা কোম্পানি আছে, এই কোম্পানিটা সেই দেশের সরকারকে কর দেয় কিনা সেই করের একটা সার্টিফিকেট বা কর প্রদানের নথিপত্র, সেটা কিন্তু
আপনার এই বর্তমান সময়ে আইসা লাগতেছে এম্বাসি, এম্বাসিতে জমা করার জন্য কিন্তু জমা না করার জন্য কিন্তু এই ভিসাটা রিজেক্ট করা হয়েছে। ওকে, প্রথম পয়েন্ট গেল, সেটা হলো কি কর প্রদানের যে সার্টিফিকেট সেটা, এটা কিন্তু আপনার না, এটা কিন্তু মালিকের। মালিক রাষ্ট্রকে কর দিতেছে কিনা সেই সার্টিফিকেট কিন্তু জমা দেওয়া লাগবে। ওকে, 2 নম্বর পয়েন্টে আসেন। চেম্বার অফ কমার্সের সাথে নিবন্ধিত হালনাগাদ চেম্বার অফ কমার্স, এই মালিকের যে একটা কোম্পানি আছে আপনাকে কাজের জন্য নিবে, ওকে, কাজ করানোর জন্য নিবে, সেই কোম্পানির একটা ছোট্টখাটো একটা সার্টিফিকেট থাকে, এটা তো আর আমরা বলতে পারবো না, সেই দেশের মালিক ঠিকঠাক মতো বলতে পারবে। সব মালিককে আপনি ধরলে বুঝতে পারবেন যে সে এই যে হালনাগাদ চেম্বার অফ কমার্স সার্টিফিকেটটা কি, সেটা মালিককে ধরলে আপনারা বুঝতে পারবেন। সো দেরি না করে অবশ্যই আপনারা এই মালিককে প্রশ্নটা করবেন। আচ্ছা, এখন আসা যাক 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে বলছে পৌরসভা কর্তৃক জারি এবং স্টাম্পযুক্ত বাসস্থানের জন্য উপযুক্তভাবে বৈধ সার্টিফিকেট ইস্যু হওয়ার তারিখ থেকে সর্বাধিক 6 মাসের জন্য বৈধ। এখানে বলছে যে একটা ওইখানে যায়া যে আপনি কাজ করবেন, সেখানে আপনার মালিক বাসস্থানের জন্য যে উপযুক্ত একটা জায়গা আপনার জন্য রাখছে, সেই জায়গার একটা ছাড়পত্র লাগবে। এখন ছাড়পত্র বলতে বোঝানো হয়েছে ইতালি ভাষায় যেটাকে বলা হয় আলিজ্য। ওকে, বাসা বাড়িতে থাকবেন আপনি, সেই বাসার একটা আলিজ্য লাগবে। এই আলিজ্য পেপারটাও কিন্তু আপনার নুল্লাস্তার সাথে জমা দেওয়া লাগবে। এখন এই নুল্লাস্তার সাথে জমা দিবেন, কিভাবে জমা দিবেন? এখন উল্টাপাল্টা তো জমা দিলে হবে না। নুল্লাস্তার সাথে বলতে বোঝানো হয়েছে আপনি আপনার মালিককে বলবেন যে যদি এই ইমেলটা আইসা থাকে আর কি, মালিকের স্পিড আইডির ভিতরে চলে গেছে, ওকে, এই মেইলগুলা, এই ডকুমেন্টগুলা স্পিড আইডির ভিতরে চলে গেছে, ওইখান থেকে মালিক সবকিছু ডকুমেন্ট ঠিকঠাক করে জমা করবে পেপুত্রা। পেপুত্রা সেখান থেকে ইমেল করে দিবে এম্বাসিকে যে ওকে আছে সবকিছু, আপনি ভিসাটা লাগাই দেন। ওকে, 3 নম্বর পয়েন্ট। এই বিষয় নিয়ে আরো যদি আপনার জানার থাকে কিছু, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিংক আছে, ওইখান থেকে আমাকে একটা নক করুন। আচ্ছা, 4 নম্বর যে পয়েন্টটা সেটা হলো বসবাসের চুক্তির প্রস্তাব। সেখানে থাইকা যে আপনি ওইখানে বসবাস করবেন, কয় বছর বসবাস করবেন, সেটা কিন্তু মেইন পয়েন্ট। এখন একটা বিষয় এখানে খেয়াল করবেন, সেটা হলো একটা স্পন্সর ভিসার মেয়াদ থাকে কিন্তু টোটালে 2 বছর না 3 বছর জানে, এখন হয়তো একটু মেয়াদটা বাড়ানো হয়েছে। আর একটা এগ্রিকালচার সিজনাল, মানে 1 বছরের ভিতরে আপনাকে বাংলাদেশে কিন্তু আবার ব্যাক করতে হবে। এখন আপনি ওইখানে যায় যে থাকবেন না, সেটার তো কোনো গ্যারান্টি নাই। এখন সেটার একটা গ্যারান্টি পত্র, চুক্তিপত্র দিতে হবে যে যেই কোম্পানিতে যাবেন এই কোম্পানি আপনাকে নিজেই 1 বছর পরে আপনাকে বের করে দিবে, লাথিমাইরা পাচার পেতে লাথিমাইরা বের করে দিবে। সেই বসবাসের একটা চুক্তিপত্র, সেটাও কিন্তু জমা করতে হবে মালিকের। যে 4টা পয়েন্ট বলা হয়েছে সেটা কিন্তু রিসেন্ট একটা পাসপোর্টে ভিসা রিজেক্ট করার ঘটনা। কারণ মালিক 8 দিনের ভিতরে এই পাসপোর্টগুলো জমা করতে পারে নাই, পরবর্তীতে সেই ভাইটা এসে বলতেছে যে ভাই এই ডকুমেন্টের জন্য আমাকে নাকি রিজেক্ট করে দিছে। এখন মালিকের এটা, এখানে মালিক বা আপনি যদি দালাল দিয়ে অ্যাপ্লাই করা থাকেন, তাহলে এটা দালালের বড় ধরনের মিস্টেক ছিল, মালিকের একটা মিস্টেক ছিল, যার কারণে আপনার ভিসাটা রিজেক্ট করে। আচ্ছা, মোটামুটি আকারে এই 4টা পয়েন্ট, যদি আপনারা কিছু পয়েন্ট থাকতেও পারে যে আপনারা বুঝতে পারতেছেন না, অবশ্যই আমাকে ফেসবুকে একটা নক করবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা চ্যানেলের পাশেই থাকবেন।